আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যত অনুষ্ঠান করি, বিশেষ করে আমি যত অনুষ্ঠান করি এবং যত কথা বলি, নানা বিষয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি এবং বিভিন্ন রকম ঘটনা প্রবাহের কথা বলি, সরকার নিয়ে কথা বলি এবং এই সবগুলো কথা আমি জানি না আপনারা কীভাবে বুঝেন। আমার কিন্তু মূল বক্তব্য থাকে একটাই, সেটা হলো আমি সবসময় বলার চেষ্টা করি যে দুর্নীতিটা কি বন্ধ হচ্ছে কি না। আমি আগেও বলেছি, এখনও বলি, এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যারা দায়িত্বে যায়, ক্ষমতায় যায়, তাদের ভাব দেখে মনে হয় তারা যেন সেখানে গিয়েছে দুর্নীতি করার জন্য, তাদের আর কোনো কাজ নেই। মুখে বলে জনসেবার কথা, কিন্তু করে আসলে দুর্নীতি। এবং একবার যখন কেউ ক্ষমতায় যায়, তার পরবর্তী 2-3 পুরুষের বোধহয় আর কিছু করতে হয় না। এত দুর্নীতি তারা করতে পারে যে ওই দুর্নীতির টাকা দিয়ে তারা চলতে পারে। এবং সেই দুর্নীতিটাকে তারা অবাধ রাখার জন্য, বাধাহীন রাখার জন্য তারা সবসময় সাধারণ মানুষের সঙ্গে সেই জনপ্রতিনিধি এর মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। সেই প্রতিবন্ধকতাটা কারা? যে যিনি এমপি হন অথবা চেয়ারম্যান হন, তার যারা চেলা চামুন্ডা থাকে, তার যারা মাসলম্যান থাকে, তারা মাঝামাঝি থাকে এবং তারা মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করে যে সাধারণ মানুষ তার বক্তব্য নিয়ে জনপ্রতিনিধির কাছে আসতেই পারে না। অথচ এই জনপ্রতিনিধি কিন্তু কিছুদিন আগে ভোট পাওয়ার জন্য ওই সাধারণ মানুষের দ্বারে গিয়েছিল, একবারই যায়, ভোটের আগে যায়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে ওই লোকের দ্বারে কিন্তু আর সাধারণ মানুষ আসতে পারে না। এরকম একটা অবস্থা আছে, যে কারণে সাধারণ মানুষ অনেকে জানেও না এই লোকটাকে যে আমি এমপি বানালাম তার কাজটা কি, সে জানে না। সে জানেও না এই লোকটাকে যে আমি চেয়ারম্যান বানালাম তার কাজটা কি, সে কেন চেয়ারম্যান হলো তাছাড়া জানে না। তো এই যে একটা না জানা অজ্ঞতাটা, এই অজ্ঞতাটা কেন? এই অজ্ঞতাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে যাতে মানুষ না জানতে পারে। মানুষ জানলেই প্রতিবাদ করবে, মানুষ জানলেই তার অধিকারের কথা বলবে। এই জিনিসটাকে মানুষকে দূরে রাখার জন্য এই একটা প্রক্রিয়া অনেক দিন ধরে কিন্তু আমাদের সমাজে চলছে। এবং এই অচলায়তন, এই দেয়াল, এই প্রতিবন্ধকতা ভাঙতে হবে। এবং আমি আজকে যে যে কন্টেন্টটা করছি, যে বিষয়টা করছি, আমার বিষয়টা একজন লোকের আমি প্রশংসা করার জন্য করছি। আমার এই অনুষ্ঠান যারা দেখেন তারা জানবেন, আমার অধিকাংশ অনুষ্ঠানই থাকে কোনো না কোনো কিছু সমালোচনা আমি করি। মানে আমাদের চারপাশে না এত অনিয়ম, এত অবিচার যে ওগুলি নিয়ে আসলে প্রশংসা করার সুযোগও পাই না আমি। তো তার মধ্যে আজকে হঠাৎ করে আমি প্রশংসার জন্য এই অনুষ্ঠানটা করছি। এবং সেই প্রশংসাটা করছি আমি এমন একজন ব্যক্তির, যে ব্যক্তির যে পার্টির, সে পার্টির অনেক সমালোচনা আমি করছি, সেটা হলো এনসিপি। এনসিপির কিন্তু আমি অনেক সমালোচনা করি। এনসিপির অনেকে আমার উপর খুব দুঃখিত হন। সেই এনসিপির একজন নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ, এই হাসনাত আবদুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমার কাছে তাকে সবসময় খুব আউটস্পোকেন এবং মানে হিপোক্রেসি নাই এই ছেলেটা আমার কাছে মনে হয়। তাকে আউটস্পোকেন মনে হয় এবং আমার ধারণা ওনার মধ্যে হিপোক্রেসিটা নাই। যা বলেন সেটাই করার চেষ্টা করেন। তো উনি গতকালকে একটা ফেসবুকে লাইভে এসেছিলেন। উনি বোধহয় কোনো ক্লাস নেন, এরকম ক্লাসের একটা আবহাওয়ার মতো একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে উনি লাইভে এসে উনি গত 17 ফেব্রুয়ারি যে শপথ নিয়েছেন এমপি হিসাবে শপথ নেওয়ার পর উনি কি করেছেন এই কয়েকদিনে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন। বিশ্বাস করেন, আমি এটা দেখে রীতিমতো অভিভূত হয়ে গেছি। উনি কি করতে পেরেছেন সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হলো ওনার ট্রান্সপারেন্সিটা। উনি যে সব খোলামেলা জনগণকে বলছেন, পাবলিককে বলছেন, এবং এই বলার জন্য, এটা দিয়ে একদিনই বলবেন তা না, এটা অব্যাহত রাখার জন্য উনি একটা ফেসবুক পেজ করেছেন, তার নাম দিয়েছেন জবাবদিহিতা। সেই জবাবদিহিতার পেজে উনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের, উনি যে এই লাইভে যেগুলি দেখিয়েছেন, যে সমস্ত গ্রাফ দেখিয়েছেন, সেই সবগুলি গ্রাফে কিন্তু আমি জবাবদিহিতার পেজে গিয়েছি, ওখানে দেখলাম সবগুলি গ্রাফের উনি দিয়ে দিয়েছেন যে কোন এলাকায় কয়টা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কোন এলাকায় কয়টা রাস্তা হচ্ছে, কোন এলাকায় এই রাস্তাগুলো কতটুকু দূরত্ব লেন্থ হবে, এই কাজটা করতে কত টাকা খরচ হবে, এই কাজটা কোন ঠিকাদার করছে, এগুলি বলছেন। এবং বলে তারপরে আবার বলছেন যে আপনারা জনগণ আপনারা বুঝে নেবেন রাস্তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তার মানে যে ঠিকাদার এই কাজটা করবে সেই ঠিকাদারকে উনি ওই এলাকার জনগণের কাছে কিন্তু জবাবদিহি করে দিয়েছেন। আমার কাছে আমি সত্যি বলছি, আমি অভিভূত হয়ে গেছি যে বাংলাদেশে কোনোদিন এমপি যে এই ধরনের একটা আচরণ করতে পারে, এই ধরনের
ট্রান্সপারেন্সি শো করতে পারে, দেখাতে পারে যে আমি আসলে কেউ না। উনি বলেছেন যে আমি নির্বাচনের আগে বলেছিলাম যে বিনা পয়সায় ভোট দেবেন এবং বিনা পয়সায় সেবা নেবেন। মানে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের কোনো পয়সা দিইনি। এখন আমি আপনাদেরকে যে সেবাটা দেব, এই সেবাটা আপনি কোনো পয়সা ছাড়াই নেবেন। এই যে কথা বলার সাহস, এটা কিন্তু সাহস লাগে। আপনি আমার কাছ থেকে সেবা নেবেন এবং এই জন্য আমাকে কোনো পয়সা দেবেন না, এই যে বলা, এই যে বলতে পারার যে সাহসটা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি এটা আমাদের এমপিদের জন্য একটা খুব জরুরি বিষয় বটে। দেখুন, উনি দেখলে এগুলি বলেছেন তাই না, উনি ব্যাপারটা বুঝিয়েছেন, মানে ডিটেল একদম গ্রাফিক্যালি বুঝিয়েছেন। যখন উন্নয়ন কর্মকাণ্ড হয়, উন্নয়ন কর্মকাণ্ডগুলো কে করে, কারা করে? এই যে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিইডি, পিআইও, এদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা এবং এরা কে কোন কাজটা করে, এটাও কিন্তু উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যাতে নাকি মানুষ বুঝতে পারে যে কোন কাজের জন্য, কোন কাজ হওয়ার জন্য অথবা কোন কাজ না হওয়ার জন্য আমরা কার কাছে যাব, কাকে জিজ্ঞাসা করব, এটা যেন মানুষ বুঝতে পারে। মানে উনি একই সঙ্গে, আমার কাছে যেটা মনে হয়েছে, উনি একই সঙ্গে সমস্ত জনগণকে কিন্তু ওনার সঙ্গে উনি নিয়ে নিয়েছেন। এটা একদম একদম নতুন একটা বিষয়। আমি এর আগে কখনো এরকম দেখিনি। এর আগে কোনো এমপিকে, কোনো সংসদ সদস্যকে এতটা ট্রান্সপারেন্ট হতে আমি আগে দেখিনি। আগে ভাবখানা এমন ছিল কি, এমপি সাহেবের লোক জমিদার টাইপের লোক, উনি আমাদের কিছু দয়া করে দেবেন, সেটা আমরা গ্রহণ করে মুগ্ধ হব। উনি একটা ব্রিজ করে দিবেন, পরে বলবেন না কেন ওখানে আমি ব্রিজ করে দেইনি। আর ওটা তো আপনি ব্রিজ করে দেননি, ওটা তো জনগণের অর্থে, ওটা যে জনগণের পাওনা, প্রাপ্য। আপনি কেবল এটার জবাব দিয়ে দেওয়ার জন্য আপনি কেবল ছিলেন এখানে। এখানে আপনার কোনো ক্রেডিট নাই, আপনি বরং চুরি করেছেন। আপনি চুরি করেছেন, এত কম চুরি করেছেন, এত বেশি চুরি করেছেন, কিন্তু কাজটা জনগণের। এই জনগণের এই ব্রিজটা করে দেওয়ার জন্যই আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে। আপনি জনগণের মালিক না, আপনি জনগণের সেবক। ঠিক এই কথাটাই আমি হাসনাত আবদুল্লাহর মুখে উচ্চারিত হতে শুনলাম, যে উনি এখানে সেবা করতে এসেছেন, কিছু নিতে আসেননি। বিশেষ করে আমি কিন্তু এই ইয়াংদের মধ্যে এই ধরনের আচরণে আশা করেছিলাম। এবং হাসনাত আবদুল্লাহ সেটা দেখে দেন, একটা কথা আমি বলি, এই যে কাজগুলি করার পাশাপাশি উনি যে জনগণের যে কি জনগণের যে একটা দায়িত্ব আছে, উনি কিন্তু এটাও উল্লেখ করলেন। যেমন রাস্তার পাশে কেউ পুকুর বানায়, পুকুর বানানোর পরে রাস্তাটা এসে পুকুরে পাড় বানায় ফেলায়, তারপরে পুকুরে যখন বর্ষাকাল হয় তখন পুকুরের কারণে রাস্তা ভাঙে, এই যে বিষয়গুলো উনি এটা উল্লেখ দেখেছেন, একদম গ্রাফিক্যালি ছবি এঁকে দেখালেন যে এই মাঝখানে এতটুকু ফাঁকা রাখবেন, তাহলে কিন্তু আপনার দায়ী হবে। এবং নতুন বলছেন আপনার রাস্তা করতে চান, রাস্তা চান, কিন্তু জায়গা ছাড়তে চান না, তা তো হবে না। মানে উনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষ কতটা সেন্সিবল হতে পারে, মানে উভয়ের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি, সবার প্রতি, এটা হাসনাত আবদুল্লাহ দেখিয়েছেন। এবং এটা হলো গিয়ে আমাদের দেশের মানুষ যখন এমপি পায়, মন্ত্রী পায়, তারা যে তাদের প্রতি মানুষের যেটা মানে আপনার সম্পর্ক থাকে, সেই সম্পর্কের চেহারাটাই যেন হাসনাত আবদুল্লাহ পাল্টে দিতে যাচ্ছেন। আমি খুবই হ্যাপি। এবং উনি বলেছেন যে কিভাবে সরকারের কাছ থেকে কী পায়, পৌরসভায় তার এলাকায় দেবিদ্বারের পৌরসভায় যে কতগুলি ভিজিএফ কার্ড আসবে, সেই ভিজিএফ কার্ডে হলো 3081টা ভিজিএফ কার্ড পায়, ওরা এখানে এসেছে। এবং প্রত্যেকে 10 কেজি করে চাল পাবেন। এবং পুরো উপজেলায় যেরকম 20,635টা ভিজিএফ কার্ড আসবে, তারাও সবাই 10 কেজি করে চাল পাবে। এই চালগুলো কারা পাবেন, কোন দরিদ্র লোকেরা পাবেন, ওইগুলোও কিন্তু উনি বলে দিচ্ছেন। এবং এই বলে দেওয়ার মাধ্যমে কী হবে, ওই লোকগুলো যারা নাকি এই ভিজিএফ কার্ড পাওয়ার উপযুক্ত, তারা কিন্তু বুঝতে পারবে যে আমার নামে কার্ড এসেছে। এবং এটাও বলে দিয়েছেন যে কোন ইউনিয়নে কার কাছে আপনি যাবেন কার্ড পাওয়ার জন্য। এখন তারা যাবে সেখানে, যদি কার্ড না পায় নিশ্চয়ই অভিযোগগুলো তারা হাসনাত আবদুল্লাহর কাছে করবে। তখন হাসনাত আবদুল্লাহ জবাব দিয়ে যাওয়ার মধ্যে তাদের কাছে জবাব দিয়ে এটা চাইতে পারবেন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেটা বলে আমি শেষ করি আলোচনাটা। উনি বলেছেন যে উনি এই রমজান উপলক্ষে 39 বাক্স খেজুর পেয়েছেন। প্রতিটা বাক্সে 8 কেজি করে খেজুর ছিল। এবং এই 8 কেজি খেজুর মিলে সব মিলে হচ্ছে 312 কেজি খেজুর। এই খেজুরগুলো সরকার দিয়েছে, উনি কিনেন নাই। উনি বলেছেন যে এই খেজুরগুলো সরকার দেয় এবং এইগুলো বিভিন্ন জায়গা থেকে সরকার পায়। এবং এই খেজুরগুলো উনি 15টা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসাগুলোতে ভাগ করে দিচ্ছেন। এতে হয়তো সবগুলো মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা তো 3 কেজি করে খেজুর পেতে পারে। এই জন্য একটা ব্যাখ্যা দিলেন। এই খেজুরটা কিন্তু এই বছরই প্রথম পায় নাই, এর আগেও প্রত্যেকটা
এবং না সংসদীয় এলাকাতে কিন্তু এরকম খেজুর, দুম্বার মাংস, উটের মাংস এগুলো কিন্তু আসে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এগুলো আসে। কখনো পেয়েছেন? আপনি পাশের বাড়ি গরিব পেয়ে জিজ্ঞাসা করেন তো, কয়জন লোক খেজুর পেয়েছে, কয়জন লোক দুম্বার মাংস পেয়েছে, কয়জন লোক উটের মাংস পেয়েছে? হয়তো হাসনাত আবদুল্লাহ এমপি না হলে আপনি জানতেই পারতেন না যে সরকার এগুলি দেয়। কিন্তু তাদের সঙ্গে আবার এনসিপি আছে। এখন এনসিপি তো কথাবার্তা যেগুলি বলে এগুলো মানে সংবিধানের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপতির ভাষণ নিয়েও বলেছে। রাষ্ট্রপতি এটা কেন বলতেছে? রাষ্ট্রপতি স্বৈরাচারের দোষর মানলাম, বিরোধী দলীয় চিফ হুইপ। চিফ হুইপ এবং এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া উপদেষ্টা। জি, তো রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর ছিল না? ছিল, মানে যদি তারা মনে করে। হ্যাঁ, তা তুমি যার কথাই শুনতে চাও না, তার কথা শুনে শুনে আবার তুমি এটা উচ্চারণ করছো, উনিও বলছে উনিও বলছে, উনিও বলছে উনিও বলছে, শপথ ভেবে নিছে। তো তখন তুমি রাষ্ট্রপতির কথা প্রতিধ্বনি করতে পারছো, তোমার কোনো আপত্তি নাই, সমস্যা হয় নাই। এখন তোমার এটা এটা সমস্যা, ফ্যাসিবাদের দোষর। এই ফ্যাসিবাদের দোষরের আদেশের দ্বারা তো ইলেকশনটা হয়েছে। দেখেন আসলে ঐতিহাসিক জিনিসটা কি? ইতিহাসে যেটা স্মরণীয় হয়ে থাকবে সব সংসদ ঐতিহাসিক, সব সংসদ ঐতিহাসিক বিভিন্ন কারণে। কোনো একটা সংসদের আপনি যে কোনো একটা সংসদকে বাদ দিয়ে ইতিহাস লিখতে পারবেন না। তাহলে সবই তো ঐতিহাসিক সংসদ কোনোটা। এখন ইতিহাসে কে কোন অবস্থানে আছে সেটা হলো একটা ব্যাপার। কোনটাই কোন ইতিহাসটা পড়তে আপনি আনন্দ পাচ্ছেন, কোনটা আনন্দ পাচ্ছেন না সেটা আপনার ব্যাপার। সব সংসদে ঐতিহাসিক, বাট প্রশ্নটা হলো যে এই সংসদটা জনগণের প্রত্যাশা সেটাকে মেটাতে পারবে কিনা, এটা এখনই বলার কোনো সুযোগ নেই, আরও সময় লাগবে ভাই। যেমন একজন সংসদ সদস্য আমাদের সঙ্গেই আছেন, জি আছেন না? তো মানে ওনাকে তো আমি পছন্দ করি, ওনার সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি, ওনার সমালোচনা করতে আমি পছন্দ করি। বলবে না বলে বলা বড় কঠিন, এবং ওই ভূমিকার দ্বারা সংসদ ই হবে। এখনও যে সংসদ যাত্রাই শুরু করে নাই, সেটা কেমন হবে কেমন হবে না বলা বড় কঠিন। যেমন আমি নিজে মনে করতাম যে জামাত মোটামুটি একটা মানে ওই যে মানি না, মানবো না, ভাঙলাম, চললাম, চলে গেলাম, হাইটে চলে গেলাম, সংসদ বয়কট করলাম, একদিনও শান্তিতে থাকতে দিব না, এই যে বলবে, এই টাইপের দল জামাত না, এটা আমার কাছে মনে হয়। তারা সংসদে থাকবে, সংসদের সুযোগ সুবিধা নিবে, সংসদে বসে আর্গুমেন্ট করবে, এই টাইপের দল জামাত, এটা আমার ধারণা। কিন্তু তাদের সঙ্গে আবার এনসিপি আছে। এখন এনসিপি তো কথাবার্তা যেগুলি বলে এগুলো মানে সংবিধানের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপতির ভাষণ নিয়েও বলেছে। রাষ্ট্রপতি এটা কেন বলতেছে? রাষ্ট্রপতি এবং এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া উপদেষ্টা। জি, তো রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর ছিল না? ছিল, মানে যদি তারা মনে করে। হ্যাঁ, তা তুমি যার কথাই শুনতে চাও না, তার কথা শুনে শুনে আবার তুমি এটা উচ্চারণ করছো, উনিও বলছে উনিও বলছে, উনিও বলছে উনিও বলছে, শপথ ভেবে নিছে। তো তখন তুমি রাষ্ট্রপতির কথা প্রতিধ্বনি করতে পারছো, তোমার কোনো আপত্তি নাই, সমস্যা হয় নাই। এখন তোমার এটা এটা সমস্যা, ফ্যাসিবাদের দোষর। এই ফ্যাসিবাদের দোষরের আদেশের দ্বারা তো ইলেকশনটা হয়েছে, তোমার সমস্যা হয় নাই। এই ফ্যাসিবাদের দোষরের আদেশ দিয়ে দিয়েছে, যেটা নাকি বেআইনি বলতেছে, অবৈধ বলতেছে, সেই আদেশের জড়িত তুমি বলতেছো যে আমাদের সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেওয়া দরকার ছিল। ওই শপথ কেন বিএনপি নিল না? এই জন্য বিএনপির চেয়ে খারাপ আর কেউ নাই, তোমার সমস্যা হয় নাই ভাই। এইগুলো জানেন কি, যে আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না, এটা তো ভাই হয় না। মানলে পরে মানে নাহলে মানেন না। আর এগুলো তো আবদারের কথাবার্তা। এই আবদার তো মানে ভাই এই সংবিধান চলবে, সংসদ চলবে সংবিধান দিয়ে। তা বই লাইনে আসেন তো এগুলো বলতেছে। কাজে এই জামাতকে আমি মনে করি তারা সেন্সিবল আছে, তারা কথাবার্তা বলবে, তর্ক করবে, বিতর্ক করবে, আবার মানবে। যেমন ধরুন বলছে না জামাতের এই তাহের সাহেব যে আমরা পুরো জুলাই সনদের প্যাকেজ চাই, এখন এর মাঝখান থেকে আপনি আমাকে ডেপুটি স্পিকার দিতে বলবেন, এই দান দক্ষিণে নেব না, নিবে, আপনি লেখে রাখেন নিবে। বলছে সংস্কার মানলে যদি সংবিধান সংস্কার পরিষদে তারা বিএনপি তার মতো করে সংস্কার করবে, জামাত ডেপুটি স্পিকার নিবে, কথাটা আমি বললাম, আপনি লিখে রাখেন। বলছে জুলাই সনদ খণ্ডিতভাবে মানবে। কি বলছে না বলছে দেখেন না ভাই, ডেপুটি স্পিকার হলো কি ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার। হ্যাঁ, পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রী দুইজন মানে মন্ত্রী পাওয়ার সুবিধা জামাত ছেড়ে দেব? জামাত কি ওই বিপ্লবী দল নাকি রে ভাই? আরেকটা মাসুদ কামাল ভাই যেটা বলছিলাম যে দেরি হচ্ছে নাকি সংসদটা একটু নাকি এরকমই বসে? এটা হলো কি আপনার সরকারি দল যেটা আছে এটা তাদের প্রিপারেশনের উপর নির্ভর করে। কারো প্রিপারেশন থাকে, ওরা আমি পরের দিন বসলাম, আর কারোর মধ্যে হয়তো একটু
থাকে, মানে আপনার কি বলে এটাকে, সংযম থাকে, ভাবে দুদিন পরে হলো আমাদের, দুদিন আগে হলো আমাদের, যাই আস্তে আস্তে গুছাই টুসাই নেই। আর এই সংসদে অনেক নতুন নতুন এমপি হচ্ছেন, ওনারা সংসদের অনেক নিয়ম কানুন হয়তো জানেন না। এদেরকে ইমিডিয়েটলি ওই সিটগুলি খালি করে দেন, নতুন নির্বাচন দেওয়া। এছাড়া বিএনপি সরকার 5 বছর দূরে বাদ দেন, 1 বছর টিকে থাকতে পারবে না, সন্দেহ আছে। নাসির উদ্দিন পাটোয়ারি যে স্ট্যাটাসে বলেছেন চুপ্পুর 2 গালে জুতা পড়ুক তালে তালে, কোট আনকোট বলছি, সেই সঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন সংসদ থেকে বেরিয়ে যে স্ট্যাটাসে গেট আউট চুপ্পু। কতটুকু তাদের এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত? দেখেন, প্রথম কথা হলো এটা রাজনৈতিক তো শিষ্টাচার কি, আমি বলবো এদেরকে উচিত ছিল, বা এখনো সময় আছে, এদেরকে অ্যারেস্ট করে এদের যথাযথ বিচার করা, এবং আসলে এদের ব্যাকগ্রাউন্ডটা খোঁজা দরকার। এরা কি আসলে কি পাকিস্তানি কোনো বীজ আছে কিনা? কারণ আপনি দেখেন, এই যে শেখ হাসিনার পতনের পরে তারা যেভাবে পাকিস্তানকে নিয়ে মাতামাতি করেছিল, পাকিস্তানের হাই কমিশনার এসে বলে আমাদের সবে, এদের সঙ্গে এসে যেভাবে মিটিং টিটিং করেছিল প্রত্যেকটা লোকের সঙ্গে, যে আমরা তোমাদের পাশে আছি। ফেইল্ড স্টেট, যে দেশ নিজের দেশকে রক্ষা করতে পারে না, অর্থনৈতিকভাবে আমাদের থেকে দুর্বল, সেই দেশকে নিয়ে এই হাসনাত, এই আপনার নাহিদ, এদের হলো মাতামাতি। এখন কথা হলো কি, এরা তো রাজনীতিবিদ না, এরা মাদ্রাসা স্কুলে কলেজে পড়েছে, এদের ব্যাকগ্রাউন্ড আমরা জানতাম, এরা কোন জায়গা থেকে আসছে। এখন কথা হলো কি, যে প্রত্যেকটা জিনিসের একটা শাহাবুদ্দিন প্রেসিডেন্টকে, শাহাবুদ্দিনকে পছন্দ না করতে পারে না। আমাদের এখানে আছি আমরা 5 জন লোক, 5 জনের 5টা মত থাকতেই পারে, আমরা 5 জন 5টা দল করতেই পারি, কিন্তু ভাষার ক্ষেত্রে সংবেদনশীল। আমাদের দেশের বেলায় বা দেশের সম্মানের বেলায় আমাদের সবার এক থাকার কথা। আপনি এখন বলবে ইন্ডিয়া, আপনার পাশের দেশ ইন্ডিয়া, ওরা মমতা ব্যানার্জি এক লাইনে রাজনীতি করে, মোদি আরেক লাইনে রাজনীতি করে, কিন্তু যখন দেশের ব্যাপারে কথা আসে তখন এক হয়ে যায়। কারণটা কি? বিকজ ওরা দেশকে ভালোবাসে। তা আমাদের দেশকে ভালোবাসে যারা, তারা একদিকে, আর যারা দেশকে ভালোবাসে না তারাই সংসদের বাইরে এই ধরনের কথা, বিকজ ওরা তো এই দেশের না, এই দেশের বীজ না, তো আপনি ওদের কাছে কি আশা করবেন? তো এই ধরনের লোকজনকে এই জন্যই বলবো যে ওরা পার্লামেন্টে ওয়াকআউট যেটা করেছে, যে দাদা কিছুক্ষণ আগে বলেছিলেন যে একটা বিরোধিতা থাকতেই পারে, আমি দাদার সঙ্গে একমত হয়ে থাকতে পারি, কিন্তু নট ইন ওপেনিং ডে, একটা ওপেনিং সেশন, যেদিন মাত্র 18 মাস পরে একটা হাইজ্যাক সরকার থেকে একটা রাজনৈতিক সরকার একটা পার্লামেন্টে বসছে, মূল্যবান কথাটা বলবে, যেখানে কমিটি গঠন, স্পিকার, ডেপুটি স্পিকার, কে কী হবে এগুলো আলা হবে, সেইখানে তারা এই ধরনের একটা সৃষ্টি করলো। তার মানে কি? তার মানে ওদের যোগ্যতা নাই, ওই রকম ওই জায়গায়, ওই পবিত্র জায়গায় বসার মতো যোগ্যতা এদের নাই। এজন্য এদেরকে আমি বলবো, এদেরকে ইমিডিয়েটলি ওই সিটগুলি খালি করে দেন, নতুন নির্বাচন দেওয়া। এছাড়া বিএনপি সরকার 5 বছর দূরে বাদ দেন, 1 বছর টিকে থাকতে পারবে না। সম্মানিত দর্শক, সরকার কি ব্যর্থ হতে চলেছে, বা সরকার কর্মকাণ্ডের মধ্যে কি ব্যর্থতার কোনো আলামত দেখা যাচ্ছে? এরকম 7টি আলামত নিয়ে কথা বলবো। অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে সরকার 2 সপ্তাহ হলো ক্ষমতায় এসেছে, এর মধ্যেই আপনি নেতিবাচক কথা বলা শুরু করলেন কেন? সাধারণত সরকার একটা হানিমুন পিরিয়ড থাকে, তো কাজেই সরকারকে একটা সুযোগ দিতে হবে, এই কথা আমিও বুঝি। কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে বলি, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় আপনি বলে দিতে পারেন যে দিন কেমন যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে একেবারে প্রথম দিন বাসর রাতে বিড়াল মারতে হয়। সরকারের সেই হানিমুন পিরিয়ডে যদি নেতিবাচক কথাগুলো বলা হয় সরকারকে, তাহলে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে এবং সরকার ফিরে এসে সফলতার পথে পা বাড়াতে পারবে। কিন্তু আপনি যদি তাকে হানিমুন পিরিয়ড করতে দেন এবং একবার যদি সরকার কোনো কারণে তার যে কর্মকাণ্ড, নেতিবাচক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জ্বালা আবদ্ধ হয়ে পড়ে, তাহলে তারা চেষ্টা করলেও সেখান থেকে বেরোতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি বিএনপির কে, আপনার কি কোনো পদ পদবি আছে, আপনি এত বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? মূল ব্যাপার হলো যে আমি বিএনপির হয়ে নির্বাচন করেছিলাম 2018 সনে। এই নির্বাচন করতে গিয়ে আমি অনেক কিছু হারিয়েছি। আমার একটা পৈতৃক ভিটা ছিল, বহু পুরনো একটা গ্রামে বাড়ি ছিল, সেই বাড়িটিকে বুলডোজার দিকে ভেঙে মাটির সঙ্গে আওয়ামী লীগ সরকার মিশিয়ে দিয়েছে, এবং সেই বাড়ির
সোনা গহনা গাটি টাকা পয়সা ফার্নিচার কোনো কিছু আমরা নিতে পারিনি। রীতিমতো মব করে লুট করে নেওয়া হয়েছে। তৎকালীন ডিসি, তৎকালীন এসপি, তৎকালীন টিওনো দাঁড়িয়ে থেকে সেই বিভিন্ন জায়গা থেকে আমার ওই শহরের লোকজন কেউ আমার বাড়িতে ঢুকে নেই, অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনে সরকারি মদদে এই আমার বাসা লুণ্ঠন করে ফেলা হয়েছে। একটা ইট ছিল না, এবং স্পটে দাঁড়িয়ে সেই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইট বালু সিমেন্ট রড থেকে শুরু করে বাসার যত ফার্নিচার সঙ্গে সঙ্গে স্পট ডিসিশন নিয়ে সেইগুলো টেন্ডার করে সেই টাকা উপজেলা ফান্ডে জমা দিয়েছে। 5 কোটি টাকার বাড়ির ইট বালু সিমেন্ট সম্ভবত 4-5 লাখ টাকা তারা বিক্রি করেছে। একটা টিউবওয়েল ছিল, ডিপ টিউবওয়েল ছিল, সেটা উঠে নিয়ে গেছে কে বা কারা, এই বিএনপির জন্য। আমার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সমস্ত ব্যবসা বাণিজ্য তছনছ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি যাতে একটু এগোতে না পারি, বিভিন্নভাবে যে মামলা মোকদ্দমাগুলো দিয়ে গেছে, সেই মামলা মোকদ্দমার দায় আমাকে এখনও বহন করতে হচ্ছে। ফলে এই বিএনপি ক্ষমতায় এসছে, আমি বিএনপির কেউ নই, নির্বাচন করিনি, করবও না, নির্বাচনের জন্য কোনো ন্যূনতম আগ্রহ ছিল না। কিভাবে আপনি বলবেন যে আগ্রহ ছিল না? আপনাকে ডাকে নাই তাই দেয়নি। আপনাকে ডাকলে তো, আরে আমাকে ডাকবে কেন, আমি তো যাইনি। বিএনপির কোনো অফিসে 2018 সনের পরে আমি যাইনি, নির্বাচনী এলাকায় 18 সনের পর থেকে যাইনি। আমার যদি আগ্রহ থাকতো তাহলে আমি যেতাম, কারোর সঙ্গে তো আমি যাইনি, যোগাযোগ করিনি। কিন্তু আমি চেয়েছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হোক, চেষ্টা করেছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হোক, বিএনপি ক্ষমতায় আসুক। আমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা আমার পক্ষে যতটুকু সম্ভব সেই কাজগুলো করেছি। কাজেই তাদের সফলতা আমার কাম্য। তারা যদি ব্যর্থ হয় তাহলে আমি যা কিছু হারিয়েছি এই বেদনা আমাকে আরও তাড়িত করবে, এবং আমার এখন যতটুকু আছে ততটুকু আমি আরও হারিয়ে ফেলব। এজন্য সমালোচনা করছি, সমালোচনা করব, বিএনপির ভালোর জন্য সমালোচনা করব। বিএনপির অনেক লোক রাগ হবেন, অনেক লোক ব্যথা পাবেন, কষ্ট পাবেন, কিন্তু যারা সত্যিকার অর্থে বিএনপি করেন, জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা খুশি হবেন। এজন্য সমালোচনা করছি। 2 সপ্তাহ সরকার ক্ষমতা নেওয়ার পর যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই কর্মকাণ্ডের ফলে যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো সরকার সফল হবে, তার একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাচ্ছি না। প্রথমত এখানে প্রধানমন্ত্রী তিনি একটা কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন। সেই কিচেন ক্যাবিনেটের আবার 2টো অংশ আছে। বাংলাদেশে তারা গত 14-15 বছর যাবৎ নয়, গত 8-10 বছর যাবৎ যে সমস্ত লোক তার খুব আপনজন ছিলেন, তাদেরকে তিনি ক্যাবিনেটে স্থান দিয়েছেন। এরা ইয়াং, এদের অনেকেই দ্বিতীয় প্রজন্মের, তৃতীয় প্রজন্মের রাজনীতি করেন, অর্থাৎ তাদের দাদা করতেন, তাদের বাবা করতেন, তারা করতেন। ফলে এরা সবাই আলালের ঘরের দুলাল, তাদের বাস্তবতা নেই। তারেক রহমান সাহেবের সাথে বন্ধুত্ব বা তারেক রহমান সাহেব তাদেরকে পছন্দ করেন, এটি তাদের একমাত্র যোগ্যতা। তাদের হাতে বড় বড় মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়েছে, তাদের ভালো না করার সম্ভাবনা 100%। 2 নম্বর হলো যে দলের বাইরে যাদেরকে নেওয়া হয়েছে, এদের কারো ব্যক্তিগত জীবনে কোনো সফলতা নেই, বরং অসংখ্য দুর্নাম এবং বদনাম। ফলে জোট সঙ্গী হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, আমি নাম বললাম না, আপনারা জানেন, কিংবা অনেক লোক নিজেদের দল তারা ব্র্যান্ড করে বিএনপিতে যোগদান করে নির্বাচনে মনোনয়ন নিয়ে, নমিনেশন নিয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এই লোকগুলো আমি যাদেরকে চিনি, এদের কারোরই ব্যবসা বাণিজ্যে তারা কখনো সফল হননি। লেখাপড়া তো তারা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নয়, ব্যক্তিগত নৈতিক চরিত্রে কোনো সুনাম সুখ্যাতি নাই, আয় রোজগার নাই। এর কাছ থেকে ধার দেনা করে, টাউটারি করে, বাটপারি করে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে 2 টাকার মানুষ 10 টাকার লম্প জম্প দিয়ে তারা তারেক রহমান সাহেবকে মুগ্ধ করেছে। কিন্তু বাস্তবে দে আর অল বটমলেস বাস্কেট। এই বটমলেস বাস্কেটের এমন বটমলেস বাস্কেট, মাথা ভরা এদের নির্বুদ্ধিতা, এদের গোদ ভরা অহংকার, এদের বাঁকা মন ভালো না। তারা এমন কোনো দরবার নাই, এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে তারা টাকা পয়সা না নিচ্ছে। ফলে তাদের হাতে যে সকল মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়েছে, যে সকল নির্বাচনী এলাকা ছেড়ে দেওয়া হয়েছে, ওখানে বিএনপিও ডুববে, সরকারও ডুববে, এবং ওই যে সমস্ত লোক বিএনপি নিয়েছে তারাও ডুববে।
খুব দ্রুত। এবং ইতিমধ্যে আপনি দেখবেন যে 2-4 জনের ডুবাডুবি শুরু হয়ে গেছে। 2-4 জনকে আলটিমেটলি ডুবানো হয়ে গেছে, 3 জনকে ডুবানো হয়ে গেছে, বাকিগুলোর ডুবানোটা সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এই গেল বাইরের। দলের ভিতরে যে গ্রুপটি লন্ডন থেকে এসছে, তারা সেই গত 14, 15, 16, 17 বছর ধরে বাংলাদেশের আসলে কি হচ্ছে তারা এই বিষয়গুলো জানে না। তারা সবাই বড় বড় দায়িত্ব প্রাপ্ত হয়েছে এবং উপদেষ্টা রূপে যাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, এখানে প্রথম কয়েক মাস মন্ত্রীরা তাদেরকে খুব তোয়াজ করবে, তদবির করবে। একটা সময় মন্ত্রীদের আত্মমর্যাদায় আঘাত লাগবে এবং তারা কাজকর্ম বাদ দেবে। ফলে মন্ত্রণালয়ের যেখানে যেখানে এই লন্ডনী পার্টি উপদেষ্টা রূপে এসে যুক্ত হয়েছে, সেই সকল মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসবে। উপদেষ্টারা থাকবে, অনেক মন্ত্রী চাকরি হারাবেন। আর যে মন্ত্রী চাকরি হারাবেন না, সেই মন্ত্রী মূলত কোনো কাজই করবেন না, সেই মন্ত্রণালয়ে কোনো কাজ হবে না। প্রতিটা মুহূর্তে মন্ত্রণালয় কি হলো না হলো সঙ্গে সঙ্গে সেটা তারেক রহমান সাহেবকে জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে জানানোর জন্য নিয়মিত একটি টেলিগ্রাম চ্যানেল শুরু হয়ে যাবে। সকালবেলা সচিবালয়ে আসবে, বিকালবেলা গিয়ে ভাইয়ার কাছে মানে 1 ঘন্টা বকর বকর করা তাদের জন্য রীতিমতো একটা ডিউটি হয়ে দাঁড়াবে, দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়াবে এবং আলটিমেটলি দাঁড়িয়ে গেছে। এর ফলে কাজের চেয়ে অকাজ বেশি হবে, সবচেয়ে বেশি এই জিনিসগুলো হবে। তো এর বাইরে যেটি সরকারের অন্যান্য যে সমস্ত জায়গাতে বড় বড় মন্ত্রণালয়গুলো, সবাই না, বেশিরভাগ বড় বড় মন্ত্রণালয়গুলো বিতর্কিত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। কেউ ঋণ খেলাপি, কেউ ব্যাংক খেলাপি, কেউ লোভী, কেউ অন্যের টাকা মেরেছে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যে এদের একটা বিরাট অংশের সঙ্গে তারেক রহমান সাহেবের গত 17 বছর ধরে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল। এদের একটা বিরাট অংশ একাগারের সময় দলের সাথে বেইমানি করেছে, এদের একটা বিরাট অংশ বেগম জিয়ার সঙ্গে বেইমানি করেছে, একটা বিরাট অংশ বেগম জিয়ার পক্ষে ছিল, একটা বিরাট অংশ তারেক জিয়ার বিপক্ষে ছিল। তারা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে তারা চেয়ারে বসে সারাদিন যে কাজটি করবে, তারেক রহমান সাহেবকে মনে মনে গালাগালি করবে, অভিশাপ করবে এবং কাজ করবে না। এবং একই অবস্থা কিন্তু সেই আলেকজান্ডার পড়েছিলেন। তিনি যখন ভারত আক্রমণ করতে আসছিলেন, মাঝপথে তার সৈন্যবাহিনী বিদ্রোহ করে বসলো। ঠিক সেই বিদ্রোহ করার সময় তিনি খুব বিপদে পড়ে তার যে শিক্ষক প্লেটো, তার কাছে একটা চিঠি লিখলেন, বিরাট সে ঐতিহাসিক সেই চিঠির প্রেক্ষিতে প্লেটো তাকে একটা বুদ্ধি দিলেন, খুবই গোপনীয় একটা বুদ্ধি। সেই বুদ্ধি অনুসরণ করার ফলেই আলেকজান্ডার সেই বাংলাদেশে, ঠিক এই ভারতবর্ষে আক্রমণ করার সুযোগ পেয়েছিলেন। এখন তারা জনাব তারেক রহমান সাহেবের চারিপাশে এরকম বিদ্রোহ করা গোপনে প্রকাশ্যে লোকের অভাব নেই। একেবারে তিনি যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়েছেন তারা আছে, তিনি যাদেরকে ক্ষমা করেছেন তারা আছে, তিনি যাদেরকে করুণা করেছেন তারা আছে, যাদেরকে ভালোবেসেছেন তারাও আছে। যাদেরকে ভালোবেসেছেন তাদের বক্তব্য হলো যে আমাকে ভালোবেসেছো ভালো কথা, কিন্তু আমার চেয়ে অমুকে কেন বেশি ভালোবাসো, আমার সাথে তো আমার এত ভালো সম্পর্ক, মাননীয় প্রধানমন্ত্রী, আমার সঙ্গে আপনার এত ভালোবাসা, এত সম্পর্ক, কিন্তু আপনি সেই ভালোবাসার সম্পর্ককে ভুলে গিয়ে গেদুকে এত বড় একটা মন্ত্রণালয় দিলেন, গেদুই আপনার এত আপন হয়ে গেল, যাক আপনাকে আর ভালোবাসলাম না। এই জন্য আড়ালে আপনালে বাসায় বসে বসে যে যার মতো করে সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করবে, হাপিত্তেশ করবে এবং কাজকর্ম বাদ দেবে। এবং আপনি খুব দ্রুত দেখতে পাবেন যে নির্বাচন এলাকার সঙ্গে যে এমপিদের যে সম্পর্ক, এটি বিচ্ছিন্ন হয়ে যাবে। সবাই ঢাকা কেন্দ্রিক হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করার জন্য, টাকা উপার্জন করার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দেবে। এবং সেই প্রতিযোগিতার ফলে কী হলো, সরকারের কাজকর্মে স্থবিরতা নেমে আসবে। ইতিমধ্যে সরকার যে কাজগুলো করেছে, প্রশাসনে ব্যাপক রদবদল করেছে এবং নিজেদের পছন্দের মানুষ নিয়োগ দেওয়ার নামে মূলত দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমি যতটুকু দেখেছি, কে পয়েন্টগুলোতে তারা পরিবর্তন এনেছে, কিন্তু সেখানে বিএনপির লোক বসাতে পারেনি। নয় আওয়ামী লীগের লোক, নয় জামাতের লোক। এর কারণ হলো আসলে গত 17 বছর ধরে বিএনপি আউট অফ পাওয়ার। ফলে বিএনপি যে ডেডিকেটেড যারা লোকজন আছে, আসলে তারা কেউ নেই। বেশিরভাগ লোক আওয়ামী লীগের, তারা এখন সং ধরে বিএনপি সাজার চেষ্টা করছে। সার্টিফিকেট আওয়ামী লীগ জামানাতে যেভাবে
তারা সার্টিফিকেট ম্যানেজ করতে ছাত্রলীগ করেছে, এখন তারা ছাত্রদল করেছে, এই সার্টিফিকেট তারা ম্যানেজ করেছে। অনেক বড় বড় পুলিশ কর্তা থেকে শুরু করে অনেকের এখন দেখা যাচ্ছে খুব দাপট, কিন্তু তারা আওয়ামী লীগ জমানাতে কী করেছে না করেছে, আওয়ামী লীগের লোকজনকে আপনি সুযোগ দেন, জিজ্ঞাসা করেন, তারা ভালো বলতে পারবে যে এই লোক আওয়ামী লীগ জমানাতে কী করেছে। এখন তারা বড় বড় পদ পদবিতে আছে। অন্যদিকে জামাত যেটা 2009 সন থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল যে তারা তাদের যে গুপ্ত কর্মকাণ্ড সেটি সরকারের মধ্যে চালানো থাকবে, ফলে তাদের বহু মানুষ সেনাবাহিনীতে আছে, বহু মানুষ পুলিশ বাহিনীতে আছে, এবং এখনও পর্যন্ত তারা 5% লোকের মুখোশ উন্মোচন করেনি। বেশিরভাগ মানুষ চুপচাপ আছে এবং তারা যে যার মতো করে পারছে জায়গার মতো ঢুকছে এবং সময় মতো তারা নাড়া দিলেই সরকারের বিরুদ্ধে কাজ করে ফেলবে। ফলে এই সমস্ত অবস্থা থেকে বাঁচার জন্য সরকারকে যেটি দরকার ছিল সেটা হলো মেধার প্রশ্রয়। মানে আমার নিজের কোনো লোক দরকার নাই, সবচেয়ে মেধাবী, রেজাল্ট যার ভালো, যে সফলভাবে প্রশাসন পরিচালনা করেছে, দুর্নাম নাই, বদনাম নাই, এবং সবচেয়ে আরও ভালো হয় যে তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। যার যার রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, এমনকি যারা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, সবাইকে আউট করে দিয়ে যদি রাজনৈতিক সংশ্লিষ্টহীন একটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশের যে পদায়নগুলো করা যায়, তাহলে সরকার বাঁচতে পারে। আদারওয়াইজ এই সরকার খুব দ্রুত বিপদের মধ্যে পড়বে। সর্বশেষ যেটি বলি, আয় অনুযায়ী ব্যয়। সরকার এই গত 15 দিনে যে কাজগুলো করেছে, ইনকাম জেনারেট করার একটা সিঙ্গেল পরিকল্পনা আমি তাদের মধ্যে দেখিনি। কী করে ট্যাক্স বাড়ানো যায়, কী করে ট্যাক্স কমানো যায়, কী করে জনগণের স্বস্তি দেওয়া যায়, এবং একটা স্ট্যাবল এবং যাকে বলা হয় ধারাবাহিক কনসিস্টেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার তার একটা কাজও না করে সরকার যে কাজগুলো করেছে তার কোথায় কোথায় দৈন্যতা আছে, সিটি কর্পোরেশনের টাকা নেই, ব্যাংকে টাকা নেই, এই জিনিসগুলো সরকারের কর্তা ব্যক্তিরা প্রকাশ্যে বলে দিয়ে প্যানিক ছড়িয়ে দিয়েছে। আর অনাহত অনেকগুলো ব্যয় বাড়িয়ে দিয়েছে। এই খাল কাটতে হবে, ওই কার্ড দিতে হবে, এই কৃষি ঋণ মকুব করতে হবে। মানে একটা পয়সা আপনি আয় করলেন না 15 দিনে, ক্ষমতায় এসে 15 পয়সা আপনি ইনকাম করলেন না, কিন্তু আপনি 15 টাকা খরচ করে ফেললেন। এবং যেভাবে এগুচ্ছে এবং যেভাবে এই খরচ করার একটা মহোৎসব তৈরি হয়েছে, বড় জোর 6-7 মাস এই দাপটগুলো চলতে থাকবে। এরপর দেখবেন যে খাল কাটার জন্য যে কমিটি করা হয়েছে, এর প্রত্যেকটি কমিটির দিকে তারেক রহমান সাহেব তাকাবেন না, এদের মন্ত্রিত্ব চলে যাবে। এবং এই খাল কাটা নিয়ে এত দুর্নীতি হবে, এই ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে এত দুর্নীতি হবে, পত্রপত্রিকা এত লেখালেখি হবে, এবং এগুলো নিয়ে যে সিন্ডিকেশন হবে, এইগুলোর প্রেক্ষিতে সরকার যখন এখান থেকে ফিরে আসবে তখন রাষ্ট্রের অনেক কিছুই দেউলিয়াত্বের পর্যায়ে চলে গেছে। 7টা সমস্যার কথা বলতে চাচ্ছিলাম, 7টা কারণ। জি, বেসিক্যালি নারী শক্তি নারীদের নিয়েই কাজ করবে, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং হিস্সাদারিত্ব নিয়ে কাজ করবে মূলত। রাজনৈতিক অংশগ্রহণ আরেকটা কি? হিস্সাদারিত্ব মানে নারীরা তো অংশগ্রহণ করে, আমরা তো পার্টিসিপেশন দেখতে পাই, কিন্তু যখন রাজনৈতিক অংশগ্রহণের ক্রেডিটটা পাওয়ার বিষয় হয় কিংবা সেখান থেকে ভাগ পাওয়ার বিষয় হয়, সেখানে তো আসলে নারীর এজেন্সিটা কম। আমরা মাঠে মিছিলে নারীদের দেখতে পাই, টেবিলে তো একটু কঠিন হয়ে যায় ওদের আসাটা। ওকে ওকে, সেটা নিয়ে নারী শক্তি কাজ করবে। ওকে, পরিষ্কার। মূল যে সংগঠন এনসিপি কি শুধু পুরুষদের নিয়ে কাজ করবে? না, এনসিপি শুধু পুরুষদের নিয়ে কাজ করবে কেন? এনসিপি নারী, পুরুষ এবং বাংলাদেশের প্রত্যেকটি বিষয় নিয়েই তো এনসিপির রাজনীতি। এনসিপি শুধু নারীদের নিয়ে কাজ করবে না এই জন্য নারী শক্তি গঠন ব্যাপারটা এমন না। আপনি তো দেখেছেন অন্যান্য দলেরও তো ফিমেল উইংস থাকে। নারীদের নিয়ে একটু বিশেষ কাজের প্রয়োজন, নারীরা একটু বিশেষ দৃষ্টিভঙ্গি ডিজার্ভ করে। আমি একটু বোঝার জন্য যে মানে আপনি তো জুলাই আন্দোলনের যে আন্দোলনের ফসল হিসেবে আমরা আজকে নতুন জাতীয় সংসদ বসতে দেখেছি, সেইটার আপনি একটা কেন্দ্রীয় মুখ। তাহলে এনসিপি হচ্ছে নারী পুরুষ সবার জন্যই কাজ করবে, নারী দল শুধু নারীদের নিয়ে কাজ করবে। এইটা আপনার জন্য কি কোন মানে পার্টিকুলার কোনো একটা বিষয় বা কোনো একটা উপলব্ধি থেকে কি এই সংগঠন আত্মপ্রকাশ করলো, নাকি আপনাদের আগেই এটা প্ল্যান ছিল অনেকদিন ধরে? আমাদের গত বছরেই আমরা করতে চেয়েছিলাম, তবে বিভিন্ন কারণে সেটা গত বছর শুরু করা হয়নি। এবছর আমরা একটা ভালো দিন দেখে শুরু করেছি। তবে আমাদের দল গঠনের শুরু থেকেই পরিকল্পনা ছিল নারী শক্তি গঠনের। আপনারা কি মনে করেন যে এই
সর্বশেষ যে নির্বাচন বা এই যে নির্বাচনটা হলো সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের নারী নেত্রীদের একটা অংশ সেই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির সাথে কিছুটা দূরত্ব তৈরি করেছে, কেউ কেউ এনসিপি ছেড়ে চলেও গেছেন। এইটা কি কোনোভাবে প্রভাব বিস্তার করে? মানে আমরা যদি বড় নামগুলি বলি, ডক্টর তাসনিম জারা বা ডক্টর তাজনুবা জাবিন বা আরও যারা আছেন, সামান্তা শারমিন ইলেকশন করেন নাই, আপনি কি মনে করেন যে এইটা আসলে এই নারী শক্তিটা করার ফলে তাদেরকে মানে মানে আবার ডাকা বা তাদের সাথে আবার একীভূত হওয়াটা সম্ভব হবে, বা তাদের যে কজটা তারা দেখিয়েছিলেন যে নারীদের কথা মানা হচ্ছে না, আমি জানি না সেইটা কি আসলে ঠিক হবে? কারণ তাদের মধ্যে থেকে আমি এটা বলতে শুনছি যে ব্যাপারটা জামায়াতে ইসলামী না, যে জামায়াতে ইসলামীর সাথে এনসিপি যাচ্ছে বলে যে আমরা আলাদা হচ্ছি, ব্যাপারটা ওরকম না, আমাদের আলাদা, আমরা নির্বাচন করব না এই জোটের সঙ্গে, সেইটা একটা তারা এটা বলছেন। তখন আমাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন যে ব্যাপারটা এরকমও হইতে পারে যে নারীদের অধিকার আদায়ের যে রাজনীতিক বা জুলাই আন্দোলনে নারীদের সামনে গেছে, পরে আর দেখা যাচ্ছে না, এটাও হইতে পারে। আপনি কি মনে করেন যে এটা এরকম? দেখুন, আসলে দল থেকে যারা চলে গিয়েছেন, প্রথমত তাদের জন্য শুভেচ্ছা। তারা যেখানেই তাদের রাজনৈতিক জীবন যেভাবে যেখানে ব্যয় করতে চাই, অবশ্যই তারা সেটা করতে পারেন, ব্যক্তি স্বাধীনতার বিষয় তো আছেই। তবে আমি এই ব্যাপারটাতে একমত যে অনেকেরই আসলে হয়তো দল ত্যাগের পেছনে কারণটা ভিন্ন ভিন্ন ছিল, আর এই নারী শক্তিতে তাদের চলে যাওয়াটা কোনোভাবে প্রভাব বিস্তার করবে কিনা সেটা তো আসলে কাজ করতে করতে বোঝা যাবে। তবে পুনরায় যদি কেউ দলে আসতে চান, আমি মনে করি যে আমার দল তাদের স্বাগত জানাতে আসলে প্রস্তুত। আর আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি না যে খুব একটা প্রভাব পড়বে। রাজনীতিতে আসলে পোস্টারিং এর যে ব্যাপারটা বা ফেস ফেমের যে কনসেপ্টটা, এটা কিছুদিন থাকে, প্রথম দিকে এটা শুনতে খুব সুস্বাদু লাগে, কিন্তু দিন শেষে রাজনীতিতে কনসিস্টেন্সি একটা জরুরি জিনিস। এবং আমরা মনে করি আমরা এখানে যারা আছি, আমরা সবাই নারীদের নিয়ে, নারী অধিকার নিয়ে কাজ করার মতো, এটা নিয়ে লেগে থাকার মতো অধ্যাবসায় মানুষজন। আমি আশা রাখি যে আমাদের নারী শক্তি খুব সুচারু এবং সুন্দরভাবে এগোবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর নাহারিন আই খানের কাছে যেতে চাই। ডক্টর নাহারিন আই খান, আমরা প্রায়শই একটা কথা শুনি যে 90-এর পরে বাংলাদেশে যে সংসদীয় গণতন্ত্র, সেখানে প্রধানমন্ত্রী হিসাবে, সরকার প্রধান হিসাবে, সংসদ নেতা হিসাবে 2জন নারী বেশ কিছুদিন, মানে আমরা যদি বলি অর্ধেকের বেশি সময় বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন থাকা সত্ত্বেও, মানে 16, 5, 21, 25 বছর, হ্যাঁ 35 ইয়ার্স, 54 বছরের মধ্যে তো আসলে অলমোস্ট 2/3 থাকা সত্ত্বেও আসলে নারীদের বিভিন্ন অধিকার বা রাজনীতিতে এটা আসলে প্রতিষ্ঠিত হয়নি। তারা এক ধরনের মানে কি বলবো, পরিবারকে রিপ্রেজেন্ট করেছেন, এই করেছেন। কিন্তু আমি রাজনীতির পাশাপাশি সমাজটাকেও পাশে রেখে যদি আমি বলি যে আসলে যে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের বিভিন্ন অঙ্গন থেকেই বাধাটা আসে, কখনো এটা নারীদের কাছ থেকে আসে, কখনো এটা না বোঝার কাছ থেকে আসে। একজন শিক্ষক হিসাবে আপনার, মানে আপনার 19 বছর কথা হচ্ছিল, 19 বছরের বেশি সময় আপনার শিক্ষকতা হয়ে গেছে, যে শিক্ষক হিসেবে আপনার এটা ব্যর্থ মনে হয় কিনা? কেন আমি এই কথা বলতেছি, যে আমি সামাজিকভাবেই দেখি যে নারীদের আসলে সেই অর্থে ক্ষমতায়ন হয় নাই যেই ক্ষমতায়নটা আপনারা চাচ্ছেন বা দাবি করতেছেন। শিক্ষক হিসাবে নিজেকে ব্যর্থ মনে হয় কিনা? আসলে ওয়েবসাইটে 19 লেখা, আরো অনেক বয়স আমার বেড়ে গেছে, 21 বছর, 21 বছর শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো 21 বছর শিক্ষকতাতে শিক্ষক হিসেবে জিজ্ঞেস করলে উন্নয়ন, সেটা আসলে ওইভাবে আমরা দেখি নাই। তবে এখানেও একটি কথা আছে যে দেখি নাই বললেটাও হবে না। যেমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে বিনা বেতনে নারী শিক্ষা, সেটা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, বা আপনার কিছু ভাতার বিষয়গুলো ছিল, সেগুলো নারীর ক্ষমতায়নের একটা স্টেপ আমরা পার হয়েছি। এবং ধরেন বাংলাদেশ, এটা একটা বলাই লাগে যে পৃথিবীর অনেক উন্নত দেশও আছে যে নারীরা কিন্তু 80s এর পরে থেকে ভোটাধিকার পেয়েছে, অথবা বেতন এখন পর্যন্ত একই প্রফেশনে সমান পায় না। বাংলাদেশে কায়িক শ্রমে যেসব নারীরা আছেন তাদের ক্ষেত্রে আলাদা করে আমরা যারা প্রফেশনালি কাজ করি, অফিসে কাজ করি, তারা কিন্তু পুরুষের সমানই বেতন পাই, অথবা বাংলাদেশের মানে সৃষ্টির শুরু থেকেই আমরা কিন্তু ভোট দিতে পারছি। এই ধরনের কিছু সিগনিফিকেন্ট উন্নতি হচ্ছে, মানে ক্রমশ হচ্ছে, কিন্তু এই গ্র্যাজুয়াল উন্নয়নটা খুব সিগনিফিকেন্ট না। আমি সবসময় একটা কথা বলি, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে শিক্ষক হিসেবে
শিক্ষক হিসেবে যদি দেখেন, আপনি যদি আমার ডিপার্টমেন্টে দেখেন, আমার ডিপার্টমেন্টে আমি 27 বছর পর একজন নারী শিক্ষক জয়েন করেছিলাম। তো এটা কেন হয়? কারণ একটা জায়গা থেকে হয় কি, আমাদের মাইন্ডসেট, মানে মাইন্ডসেটের ভেতরে এমন একটা জিনিস ঢুকে গেছে যে নারীরা মেয়েরা পারে না। বা আমি গত 1.5 বছরে ধরেন টকশো করতে যে অনেক প্রগতিশীল নেতা যারা খুব বড় বড় কথা বলেন টেলিভিশনে এসে, তাদের মুখে শুনেছি যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। এটা মানে কমনলি তারা এই কথাটা বলেন। তো এটা অ্যাকচুয়ালি একটা মিসোজিনিস্টিক কমেন্ট, যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না, এবং যোগ্য নারী। প্রফেসর খান, হ্যাঁ, আমি যদি ব্যাপারটা এরকম বাস্তবতার জায়গা থেকে দেখি, আমি একজন রাজনৈতিক নেতাকে ইন্টারভিউ করতেছিলাম মঙ্গলবারে, জামাতে ইসলামের সাধারণ মানে যে সেক্রেটারি জেনারেল যিনি আছেন, তিনি বলতেছিলেন যে তারা আসলে নারী ক্যান্ডিডেট নিয়োগ দেন না এই কারণে যে তারা মনে করতেছেন যে এই বাংলাদেশের বাস্তবতায় এই এত জায়গায় গিয়ে ভোট চাওয়া, এতগুলি সভা করা, এতগুলি সেমিনার করা, এইটাও আসলে খুব সহজ কাজ না। এই সহজ কাজনাটা উনি আসলে মিন করছেন, কিন্তু শারীরিক কষ্টের উপর মিন করে না, মানুষ কিভাবে নিবে সেইটার ব্যাপারে। তো সেই মানুষের নেওয়াটা শিক্ষক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে কোনোভাবেই যে মেয়েদের আমরা নিতে পারি না, এইটার জন্য শিক্ষক হিসেবে আপনি দায় অনুভব করেন? আপনি যে দলের কথা বললেন, আপনি বলেন তো এই দলের ভোট চায় কারা? জান্নাতের টিকিট বিক্রি করেছে কারা গ্রামে গঞ্জে? বা আপনি ঢাকা শহরের কত বাড়ি আছে, আমার বাড়িতে আসে নাই, কিন্তু কত বাড়ি আছে নারীরা ঘরে ঘরে যে ভোট চেয়েছে, তাদের নারীরাই তো এই কাজগুলো করেন। তাহলে যে দল খুব দাবি তোলেন যে তাদের নাকি 43% হচ্ছে নারী সমর্থক আছেন, কর্মী আছেন, এবং সেই নারী কর্মীদের তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা পাঠায় জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, সেই দলের নেতা যখন আপনাকে এই কথা বলেন যে নারীদের, কিন্তু আপা, আমি এই জিনিসটা বুঝি না, জান্নাতের টিকিট বিক্রি এত খারাপই বা কেন? মানে আমি যদি মনে করি আমার মৌলিক বা মরাল জায়গাটা হচ্ছে এরকম যে আমারে ভোট দিলে আল্লাহ খুশি হবে, এটা আমি বলতে পারবো না? বা আল্লাহ খুশি হইলে আলটিমেটলি আপনি বেহেশতে যাবেন, এটা আমি বলতে পারবো না? না না, এটা আপনি বলতে পারবেন না। এই কারণে খালেদ ভাই, আপনি এই প্রশ্নটা আমাকে করার জন্য করেছেন, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন এটা আসলে আপনি বলতে পারবেন না। রাজনীতির ময়দানে আপনি যখন রাজনীতি করবেন, তখন ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করাটা ঠিক না। আমার নামই জামাতে ইসলামী, আমি ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করব না। না, আপনি ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করবেন, ইসলামের আদর্শ তো প্রতিবার আমি আজানে শুনি, শান্তির পথে আসো, কল্যাণের পথে আসো, কল্যাণের পথে আসলে আলটিমেটলি তুমি একটা ভালো জায়গায় থাকতে পারবে, 8টা বেহেশত আছে তোমার, 7টা বেহেশত আছে তোমার জন্য। তো এটা আমি বলতে পারবো না। প্রথম কথা যে আমাদের, এটা আপনি, হ্যাঁ আমি বলি যে এটা আমার কাছে যেটা মনে হয় যে, ধরুন যে দলটি ইসলামের রাজনীতি করবে, তার প্রথম শর্ত কি? ইসলামে মিথ্যা বলা মহাপাপ, তাই না? বা ইসলামে এই যে ওনারা নারী পুরুষের বিভেদটা করেন, ইসলাম কি আপনাকে আর আমাকে বেহেশতে পাঠাবে আপনি পুরুষ আর নারী হিসেবে? কি আল্লাহ কোনো আলাদা ক্রাইটেরিয়া? আমি যতটুকু ধর্ম পড়ছি যে এটার মধ্যে আছে যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি একজন আরেকজনের উপর। হ্যাঁ, না শুনেন, শ্রেষ্ঠত্ব দিয়েছে একজন আরেকজনের উপর, কিন্তু আপনার যে বিচারটা হবে, যার মানে নির্ধারণ করবে আপনি বেহেশতের টিকিট পাবেন কি পাবেন না, সেই টিকেটে কিন্তু আপনার কোনো জেন্ডার নাই। সেই টিকেটে কিন্তু কি আছে জানেন? আপনার ঈমান, আকীদা, আপনি কতটুকু ইসলামে নামাজ পড়ছেন, কত পূর্ণ কাজ করছেন। স্যার, আল্লাহ যদি আপনার জেন্ডার না দেখে, হ্যাঁ, তাহলে আপনি জেন্ডার নিয়ে রাজনীতি করছেন, আপনি জেন্ডারের কারণে বলছেন আপনি 8 ঘন্টা 5 ঘন্টা, আপনি জেন্ডারের কারণে বলছেন যে আপনাকে আমি ইলেকশন করতে দিব না। এটা কি হয় বলেন তো? আপা, জেন্ডারের কারণে ইলেকশন করতে দিব না সেটা বল না, ওনারা বলছেন যে ওনাদের এটা যোগ্য হয় না। যাই হোক, তবু আপনি এটাতে মানে আপনি আপনার জায়গাটা থেকে যদি আর 2টা লাইন বলতেন যে আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রেও আপনারা কি আসলে যারা আপনার ক্লাসে বসে, যাদের সাথে আপনার লাইব্রেরিতে দেখা হয়, তাদের মধ্যে কি আপনি আপনার মতো করে নারী অধিকারের প্রতি সোচ্চার হওয়ার গ্রাফটাকে আপনি উপরের দিকে দেখেন, নাকি সেইটা একটা তর্কিত হয়েই থাকে? ওইটা একটু সত্যি কথা বলতে কি, যে এই গ্রাফটা আগে যেরকম করে দেখতাম, ধরেন আজকে থেকে 15 বছর 20 বছর আগে ক্লাসরুমে যেরকম করে দেখতাম, আমি জানি না বাংলাদেশের হঠাৎ করে কি হলো এই গ্রাফটা নিচের দিকে। এবং এই গ্রাফটা নিচের দিকে হওয়ার পেছনে আমি একটা কারণ বলতে পারি খালেদ ভাই, যে আমার কাছে, আমি যদি পার্টিকুলারলি গত 1.5 বছরের কথা বলি, গত 1.5 বছরে, মানে 17 বছরের কথা বললাম না, কিন্তু গত 1.5 বছরে তো আমরা কত স্বপ্ন দেখেছি, নুসরাতদের চোখ দিয়েই আমরা স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নগুলো এমন একটা জায়গায় গেল যে গত 1.5 বছরে নারীর সিচুয়েশন যে জায়গায় গেছে, আপনি যদি শুধু খালি সাইবার বুলিং এর কথা বলেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, নারীকে যেভাবে হেনস্থা করা হয়, যেরকম করে স্লাট শেমিং করা হয়,
আমরা যাদেরকে আপনারা স্ক্রিনে খুব শক্তিশালী নারী হিসেবে দেখেন, খুব পাওয়ারফুল ভাবেন, আমরাও কিন্তু ক্লান্ত হই। তাহলে এই আমার মনে ক্লান্ত হয় যে হওয়াটা প্রফেসর খানের এই কথা থেকে আমি একটু নুসরাত তাবাসসুমের কাছে আসতে চাই। তার আগে আমাদের একজন দর্শক আমাকে মন্তব্য করেছেন, আমি জানি না কাকে, নিশ্চয়ই আমি প্রশ্ন করতেছি, আমাকেই নিশ্চয়ই করেছেন। ওনার নাম গৌরব জিএস, যতদূর পড়তে পারলাম। উনি বলছেন আপনি পাগলের মতো কোশ্চেন করেন না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি একটু নুসরাত তাবাসসুমকে আমি প্রশ্নটা করতে চাই যে আমি যদি গত 1.5 বছরে প্রফেসর খান যেই জায়গায় আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করলেন, আপনিও কি সেই বিষয়ে একমত যে গত 1.5 বছরে নারীদের সাইবার বুলিং এর কথা বললেন উনি, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের, মানে পাশাপাশি যদি আমি যুক্ত করি, আমি কিন্তু দেখেছি যারা নারীর প্রতি হেনস্থা করেছে তারা এক ধরনের বাহবা পেয়েছে, তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ফুলের মালা দেওয়া হয়েছে, মানে এগুলির কিছু প্রতীকী ব্যাপার আছে। তো নুসরাত, আপনি এইটা কিভাবে দেখেছেন? আমি পাশাপাশি আরেকটা জিনিস যোগ করি, যেটা আসলে আপনি একটু বলতে চেয়েছিলেন। আমরা কিন্তু পুরোটা জুলাই জুড়ে অনেক মেয়েদের দেখেছি যারা সামনে থেকে ওই অবস্থান না নিলে হয়তো হাসিনা রেজিমের পতন এত সহজে সম্ভব হতো না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে, আমার যদ্দূর মনে আছে, আমি জার্মানিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে সত্যিকারের বড় প্রতিবাদ তখন শুরু হয়েছে। আপনি এটা মনে করেন কিনা যে এই নারীদের প্রতি আন্ডারমাইন করা হয়েছে, তাদেরকে মেইন স্ট্রিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে যেতে হয়েছে? একজন প্রতিনিধিকেও আমরা আসলে সেই অর্থে দেখি নাই যে যাকে আসলে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আমরা আসতে দেখেছি। এইটা একটা, আর মেয়েদের প্রতি আসলেই অনেক অন্যায় করা হয়েছে কিনা, হচ্ছে কিনা, এই 18 মাসটাকে সামনে রেখে যদি একটু বলেন। খালেদ ভাই ধন্যবাদ। আসলে প্রথমত একটু সংশোধন করে দিই, বেহেশত মানে জান্নাত 8টা, জাহান্নাম 7টা, আপনি একটু গুলিয়ে ফেলেছেন। পরে আবার ঠিক করেছি, আবার আপনি যদি শুনতেন তাহলে আবার পরে আবার ঠিক করেছি, আপনি এটাও শুনতেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি 1.5 বছর আলাপে যাবো, আমি 1.5 মিনিটের কথা বলি। গত 1.5 মিনিটে আপনার এই লাইভ চ্যাটের আমি একটু দেখছিলাম, একটা কমেন্ট এরকম আসলো যে নাহরিনকে দেখলে তো হিরঞ্চি মনে হয়, আর একটা কমেন্ট এমন আসলো তাবাসসুম কি ফেন্সিডিল খেয়েছে। এটা হচ্ছে একটা খুব সংক্ষিপ্ত উদাহরণ নারিনের এগেইনস্টে, যে আমাদের নারিনা খানের এগেইনস্টে প্রচুর কমেন্ট, কারণ উনি আমি মাত্র শুরু করেছি তো, আমারগুলো ধীরে ধীরে আসবে। আমি জাস্ট দুটো, এই জন্য একই ধরনের কমেন্ট তো, এই জন্য দুটো উল্লেখ করলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল পিকচার, যখন থেকে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে আর মানে যত বেশি মানুষের হাতে সোশ্যাল মিডিয়া পৌঁছে গিয়েছে, আগে যে ইফটিজিং গুলো পথে ঘাটে হতো, এখন সেগুলো পথে ঘাটের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও হয়। আর গত 1.5 বছরের কথা যদি বলেন, আমি আপনার সামনে অস্বীকার করব না যে হ্যাঁ, গত 1.5 বছরে আমাকে বা আমি আমার অনেক নারী সহযোদ্ধাদের যে পরিমাণ সাইবার বুলিং এর মধ্যে দিয়ে যেতে দেখেছি, এটা তার আগের চাইতে বেশি অসহনীয়। পরিমাণে বেশি কিনা সে আলাপটাই আমি আসবো না, কিন্তু কেন অসহনীয় সেটা আমি একটু বলি। তার কারণ হচ্ছে, আগে আমরা প্রথমত, আমি এই কথাটা এর আগে কয়েক জায়গায় বলেছি, আগে আমরা জানতাম যে কোন পক্ষ আমাদেরকে শেমিং করতেছে, কোন পক্ষ স্লেজিং করতেছে, এটা খুব ক্লিয়ার ছিল। 5ই আগস্টের পর এটা অ্যাটলিস্ট আমার কাছে আর ক্লিয়ার না। আমার কাছে এটা খুবই মিশ্র একটা অডিয়েন্স মনে হয়, বা মিশ্র একটা বট গ্রুপ মনে হয়, যাদের একমাত্র কাজ নারীদের বুলি করা, এবং কোন দলের কোন ব্যাকগ্রাউন্ডের কিচ্ছু তারা দেখে না। এবং এখন 5ই আগস্টের পরে আপনাদের নারিন ম্যাম যেমন বললেন, আপা যেভাবে বললেন যে আমরা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমরা যারা মাঠের সামনে ছিলাম আমরা আরো বেশি করে দেখেছি। আমার কাছে আপনারা বিশ্বাস করবেন না, এতগুলো খুন, এতগুলো আহত সহযোদ্ধা, জুলাইয়ের ভয়ঙ্কর ওই 36টা দিনের মধ্যেও, ওই 36টা দিন আমি আমার কোনো সহযোদ্ধার কাছ থেকে বুলি হইনি। ওই 36টা দিন যখন লীগের ছেলে পেলে আমাদেরকে বুলি করতো, স্লাট শেমিং করতো, তখন কমেন্ট বক্সে দেখতাম যে আপামোর জনতা সেখানে এসে আমাদেরকে ডিফেম করতেছে, আমাদের হয়ে দাঁড়াচ্ছে, আমাদের হয়ে কথা বলছে। আমরা ভেবেছিলাম মনে হয় একটা পরিবর্তন আসলো। ঠিক 5ই আগস্টের রাত থেকে অপোজিটটা শুরু হয়ে গিয়েছে। তো আমাদের জন্য এটা আসলে হৃদয় ভাঙা বেদনার সাথে কোনো অংশে কম না। এজন্য ব্যাপারটা 5ই আগস্টের পরে বেশি অসহনীয় হয়ে গিয়েছে। তবে বুলির মধ্যে দিয়ে আগেও যেরকম গিয়েছে, এখনো গিয়েছি, এখন বেশি ব্যথা লাগে, পরিমাণটাও হয়তো কিছুটা বেড়ে গিয়েছে। আর এখানে আলাপ আসে নারী নেতৃত্বকে সামনে আসতে দেওয়া না দেওয়ার ব্যাপারে। আমি একটু জানতে, মানে একটু মাঝখানে এই প্রসঙ্গটা একটু প্রশ্নটা করে রাখি, আপনার কাছে এরকম মনে হয় কি না যে
বুলিংটা 5 আগস্টের পরে হইতেছে সেইটা অনেক বেশি, ওইটা টার্গেট হচ্ছে মেয়েদের পোশাক বা মেয়েরা কি রকমভাবে কথা বলতেছে সেইটার উপর, এবং সেইটার ক্ষেত্রে এক ধরনের দঙ্গলবাজি আরোপ করা হচ্ছে। সেইটা আপনার কাছে সেইটা আপনার কাছে কখনো মনে হয়েছে কিনা? মানে আমার কাছে দেখুন 5ই আগস্টের পর ওই যে বললাম ব্যাপারটা বেশি অসহনীয়, মানে আঘাতের পরিমাণটা আগের চাইতে বেড়েছে, কিন্তু সেটা হয়তো 19-20, কিন্তু ভাষাটা বা টার্গেটিংটা, ওটার ফ্রিকোয়েন্সিটা আগের চাইতে অনেক বেশি। আর ওই যে বললাম যে এখন কখনো কখনো মনে হয় যে এরা তো একসময় সহযোদ্ধা ছিল। আমি জানি না, যে ছেলেটা আজকে জামাতের পক্ষে লেখে ফেসবুকে, সে এসে যদি আমাকে বুলি করে, আমার মনে হয় যে না, আমরা তো পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলন করেছি। ছাত্র দলের যে ছেলেটা, আমরা জুলাইতে পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলন করেছি, দেশের কোনো না কোনো জায়গাতে সে আমাদের জন্য কথা বলেছে, আমরা তাদের জন্য কথা বলেছি। তারা যখন আজকে এসে লেখে আমাদের বিরুদ্ধে বা এই ধরনের, ধরে নিচ্ছে এদের কোনো রিয়েল আইডেন্টিটি নাই, কিন্তু বট আইডিও তো কোনো না কোনো মানুষই চালায়, তো সেখানটাতে খারাপ লাগে, যে ব্যথাটা বেশি লাগে। আর এখানে যদি বলেন যে পথে ঘাটে নারী হেনস্থা, এক তো আমি দোষ দিব মানে ইন্টারিম সরকারের প্রতিও আমার এই অভিযোগটা গত আমলেও ছিল, বর্তমান নতুন সরকার তো মাত্র শুরু হয়েছে, আমি এখনই আসলে দোষ দিতে চাচ্ছি না। তবে আলটিমেটলি পুলিশের যে একটা নজর আন্দাজ করার প্রবণতা, আমার কাছে সবসময় মনে হচ্ছে 5ই আগস্টের পর পুলিশের মধ্যে, আমি জানি না আমার এই কথাটা কিভাবে নেওয়া হবে, কিন্তু ওদের মধ্যে একটা বেশ অবহেলাজনিত একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে জুলাইতে তোরা পুলিশের শাসন মানলি না, আমরা শাসন করতে গেলাম, সেটা তোরা এভাবে আটকাইলি, এখন আমরা কিছু করব না, এই টাইপের একটা প্রতিশোধ পরায়ণতা থেকে প্রতিশোধ পরায়ণ টাইপের একটা নির্লিপ্ততা আমার চোখে পড়েছে। আমার কাছে মনে হচ্ছে পুলিশ যদি আরেকটু সক্রিয় থাকতো, রাস্তাঘাটে অন্য যে কোনো মবের মতো নারীর প্রতি হেনস্থাও আরেকটু কম হতো। আর একই সাথে নারী হেনস্থাকারীদেরকে ফুল দিয়ে বের করে নিয়ে আসা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো কারা করছে আমি জানি না, ওই আমলেও আমি বলেছি, আমি এখনো বলতে চাই, যারা এগুলো করছে, যারা এদের পেছনে আছে, দে ডিজার্ভ পানিশমেন্ট। কারণ নারী হেনস্থাকারী বলেই শুধু না, যে কোনো অপরাধকে অপরাধ এবং অপরাধীকে সেলিব্রেট করা মানেই অপরাধকে উস্কানি দেওয়া। একই সাথে এখানে একটু উল্লেখ করতে চাই, গত 1 মাস এবং তার আগের তো বাংলাদেশের ইতিহাসের পর থেকে, জন্মের পর থেকে তো হয়ে আসতেছে, বিশেষ করে গত 1 মাসে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন অপরাধের শাস্তি নিশ্চিত হয় না, তখন সেই অপরাধটা আশকারা পায়, উস্কানি পায়। তো আমি আপনার এই লাইভের মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে আমি আসলে অনুরোধ জানাতে চাই যে অন্য যে কোনো সামাজিক আন্দোলনের সাথে সাথে ঘটে যাওয়া মানে অপরাধগুলোর বিচার নিশ্চিত করার জন্য আমাদের আসলে কাজ করা উচিত, এটা নিয়ে আমাদের মাঠে থাকা উচিত। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর নারিন আই খানের কাছে যেতে চাই যে আপনি মনে করেন কিনা যে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা গত 1.5 বছরে বা 18 মাসের সময়ের মধ্যে থেকে এগুলি উস্কে দিয়েছে, এবং এই বিচারহীনতার যে একটা সংস্কৃতি, যে ধর্ষণ বাড়া বা নারীর প্রতি নিগ্রহ বাড়া, সেগুলির ক্ষেত্রে সেটা আপনি মনে করেন কিনা? আমাদের একজন দর্শকের মন্তব্য আমি পড়ে শোনাতে চাই। ওনার নাম সৌরভ মুন্সি। উনি বলছেন, খালেদ ভাই, আমার প্রশ্ন, কারো ভালো কাজের জন্য যদি আমি জান্নাতে যাই, ওই ব্যক্তিকে ভোট দিলে উনি যদি খারাপ কাজ করেন, তার জন্য কি জাহান্নামে যাব কিনা? আর জান্নাত জাহান্নামের ব্যাপারে আমি আসলে জানি না। আল্লাহ বলে রাখছেন যে ওইটার বিচার, ওইটা উনার বিচার। এইটা আসলে প্রতীকী অর্থে অনেক সময় এটা এরকম বলা হয় যে ভালো কাজ করলে মানুষ স্বর্গে যাবে, ভালো কাজ করলে খারাপ বা দোজকে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ কে বেহেশতে যাবে কে দোজকে যাবে এটা নির্ধারণের মানে ভার কাউকে দেন নাই, আমি যতটুকু ধর্ম জানি আর কি বুঝি। জি, প্রফেসর নারিন আই খান। তাহলে এই যে আপনি বললেন আল্লাহ কাউকে দেন নাই, এই দায়ভারটা, এটা থেকে বোঝা যায় যে ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করা যায় না, তাই না ভাই? কিন্তু ডক্টর খান, আমি ব্যাপারটা এরকমভাবে দেখতে চাই যে না, আমি একটু জাস্ট 2টা লাইন বলি যে আপনারা ব্যাপারটাকে যেভাবে দেখতেছেন, যিনি বলতেছেন যে ভাই জামাতে ইসলামে, যদি কেউ বলেও থাকেন জামাতে ইসলামেরকে ভোট দিলে আপনি জাহান্নামে যাবে, কোরআনও বিশ্বাস করে না, ভোটও বিশ্বাস করে না, সুতরাং তাদের কথা আপনি আলাদা করে রাখতে পারেন। এটা নিয়ে আমি আপনার সাথে, আপনি গবেষক মানুষ, এটা নিয়ে আমি পরে কথা বলবো, কারণ আমিও আসলে মাঠের রিপোর্টার ছিলাম, আমি মাঠের রিয়েলিটি এখন একটু জানি। আপনি যদি এইটা একটু বলতেন যে 18 মাসে পুলিশের নিষ্ক্রিয়তা, সরকারের নিষ্ক্রিয়তা, এটা করেছে কিনা, নতুন সরকারকে আসলে কেমন দেখছেন? শুনেন, আমরা এখন তো খুব করে বলছি না যে পুলিশের নিষ্ক্রিয়তা, এবং গত 18 মাসে কিন্তু শুনেছি যে পুলিশ তার মনোবল হারিয়ে ফেলেছে, এই কথাটা কিন্তু সারাক্ষণ সরকারের কাছ থেকে শুনতাম। কিন্তু জানেন, ইলেকশনের পরের দিনই সরকারি লোকজন, মানে তখনকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনই বলা শুরু করলো যে পুলিশ খুবই নাইস একটা কাজ করেছে, এত সুন্দর ইলেকশন করেছে, তারা খুব দায়িত্ব পালন করেছে। তার মানে দেখেন, মানে
একদিন আগে পর্যন্ত পুলিশের মনোবল খুব ভাঙা ছিল, পরের দিনই পুলিশ যখন একটা ভালো ইলেকশন করলো তখন তাকে প্রশংসা করা হচ্ছে। তার মানে আমি এটাকে এমন একটা ফ্রেমওয়ার্কে দেখতে চাই যে পুলিশকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা জায়গা থেকে ব্যবহার করেছেন যে ব্যবহারটা আসলে অনেকখানি রাজনৈতিক এবং অনেকখানি তাদের প্রয়োজনে এবং তাদের সুবিধাজনক জায়গায় রাখার জন্য তারা এটি করেছেন। এখন পুলিশের যে নির্লিপ্ততার কথা আমরা বলি, সেই নির্লিপ্ততা আমরা দেখেছি। আবার কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যদি নারী হেনস্থার সাথে তো আবার মবেরও একটা সম্পর্ক আছে। আপনি যদি মব দেখেন, মবকেও যখন কন্ট্রোল করা হয়েছে, আপনার মনে হয় না যে অনেক সিলেক্টিভ ওয়েতে মবকে কন্ট্রোল করা আমার হয়েছে? মনে হয় মানে মব হলো, হ্যাঁ, আমার অনেক মনে হয় ক্ষেত্রে। এবং ধরেন যে কথাগুলো সব জায়গায় বলি যে কিছু মব গরম পানি পায়, কিছু মব ঠান্ডা পানি পায়, তাই না? এরকম মবের প্রতিও কিন্তু এক ধরনের সহনশীলতা দেখানো হয়েছে, আদর যত্ন করা হয়েছে। তার মানে সরকারি পৃষ্ঠপোষকতায়, যে কথাটি নুসরাতও বলছিলেন, নারীর প্রতি সহিংসতা অনেক ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় হয় অথবা সরকারের নির্লিপ্ত থাকার জায়গা থেকে হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কথাটি বলছিলেন, গলার মধ্যে ফুলের মালা দেওয়া হয়েছে, এবং কোথায় মালা দেওয়া হয়েছে বলেন তো? থানার ভেতরে। মানে থানার ভেতরে যখন আপনি নারী হেনস্থাকারীকে ফুলের মালা দিলেন, তাহলে এই দোষটা কি আপনি সরকারকে দিবেন নাকি যিনি মালা দিতে গেছেন তাকে দিবেন? কারণ যিনি মালা দিতে গেছেন তিনি একটি আদর্শ, একটি ধর্মীয় আবহ এবং এক ধরনের মানসিকতায় বড় হয়েছে, তাকে কন্ট্রোল করার দায়িত্ব তো ছিল সরকারের। সরকারকে আমরা দেখি নাই, বা হাসিনার সময় আমরা দেখি নাই আইপি অ্যাড্রেস খুঁজে খুঁজে মানুষকে বের করে নাই। তাহলে আপনি কি গত 1.5 বছর একজনকে দেখেছেন এই যে আমাদেরকে যেসব কথা লেখে নুসরাত করলো? এবং আপনি জানেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আমরা এই কথাগুলি মানে শুনতেছি, কিন্তু সরকারের কি লাভ নারীর প্রতি এই সহিংসতাটাকে উস্কে দিয়ে, বা সরকার যদি এই নির্লিপ্ততাটা দেখায় সেটাতে লাভ কি? আমরা তো দেখছি যে মানবাধিকার থেকে শুরু করে নারী অধিকারের চ্যাম্পিয়নরাই গত গভর্নমেন্টে ছিলেন। হ্যাঁ, এখন যারা গত গভর্নমেন্টে ছিলেন এবং যেসব নারীরা, যেমন ধরুন রিজওয়ানা হাসান অথবা শারমিন মুর্শিদি অথবা ফরিদা আপা, যাদেরকে আপনি দেখেছেন, সেই নারীদেরকে তো গত 18 মাসের আগে আমরা সবচেয়ে প্রতিবাদী নারী হিসেবে দেখতাম। কিন্তু নারীর সহিংসতার পরে শারমিন মুর্শিদি একটা রেপের পরে বলেছেন যে গায়ে হাত দেওয়া হয়েছে, রেপকে তিনি খুবই সরলীকরণ করেছেন। রিজওয়ানা আপার কি কোনো শক্ত বক্তব্য আপনি শুনেছেন? এখন যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে সরকারের আসলে কি লাভ, সরকারের লাভ সেই জায়গাতে যে আমরা গত 18 মাসে একটি বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলের যে উত্থান দেখেছি, সেই রাজনৈতিক দলের মেইন টার্গেট ছিল নারী। এখন সেই জায়গা থেকে আপনি যখন নারীর প্রতি সহিংসতা বন্ধ করার চেষ্টা করবেন অথবা নারী নিয়ে বেশি সরব হবেন, তখন তো সরকারের মসনদ একটু নড়ে যাওয়ারই পসিবিলিটি থাকে। কারণ আপনি পার্টিকুলারলি একটি রাজনৈতিক দলকে দেখবেন যে তাদের মেইন টার্গেটই ছিল, মানে আপনি দেশে গণতন্ত্র কতটুকু আসবে, ইলেকশন ঠিক হবে কি না হবে, সেগুলো বাদ দিয়ে তারা কিন্তু সবসময় পড়েছিলেন 8 ঘন্টা না 5 ঘন্টা নারী কি করবে, নারী কি পড়বে, এই জায়গায়। এইটা কি আচ্ছা, আমি এইটা নুসরাত তাবাসসুমের কাছে জানতে চাই। নুসরাত তাবাসসুম শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় নেত্রী নন, এখন তিনি নাগরিক শক্তির নেত্রী, জামায়াতে ইসলামীকে যে আপনি মিন করতেছেন সেটা তার অবস্থান আপনি কি জানবেন? কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, 8 ঘন্টা 5 ঘন্টা জামায়াতে ইসলামী শফিকুর রহমানের নিয়ে যে প্রশ্নটা করতেছেন, সেটা যারা দেখতে নারী তার চলন বাঁকার মতো করে কিনা? কারণ আমরা কিন্তু ইউরোপীয় অনেক দেশেও আমরা এটা দেখেছি, জার্মানিতে, সুইডেনে, নরওয়েতে অবশ্যই যে মানে ঠিক মানে বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে যে কাজ মেয়েরা কম করতে পারবে এইটাকে আসলে সম্মান করা হয় এবং তাদেরকে 5 ঘন্টা কাজ করলেও 8 ঘন্টা টাকা দেওয়া হয়, এরকম একটা সময় কিন্তু আছে। বা তারা অনেক বেশি মাতৃত্বকালীন ছুটি পান, অনেক বেশি, যদি 8 ঘন্টা নাগারে কাজ করতে হয় 2 ঘন্টা তারা বাচ্চাকে ফিড করার জন্য আসলে সময় পান। আপনি জানেন যে প্রতিটা বলাটা একটু বড় হইলো, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে এখন, জার্মানির সবগুলি প্রতিষ্ঠানে আমি বলতে পারি যে এখন আসলে অলমোস্ট সবগুলি প্রতিষ্ঠানে এখন একটা ডে কেয়ার সেন্টার রাখা মাস্ট, যেখানে মা কাজ করতে করতে গিয়ে বাচ্চার সাথে কিছু সময় কাটাবেন। তো সেইটা বলা এমন কি অপরাধ হইছে? আমি এটা না, আমি এখানে তাহলে আপনাকে একটা অ্যাড করে দেই একটা জিনিস। আমার মনে হয়, আমি জানি না যে আপনি কি ইচ্ছা করে জিনিসটা এড়িয়ে গেলেন নাকি আপনি ঠিকভাবে বলছেন। উনার প্রথম বক্তব্যে কিন্তু ম্যাটারনিটি লিভের কথা ছিল না, আপনারা এটাকে এড়িয়ে গেলে হবে না। শুনুন, এখন কথা হচ্ছে কি, আপনি যখন একটি বক্তব্য দিলেন তখন আপনি ম্যাটারনিটি লিভের
শ্রমের কথা বললেন না, তখন আপনি বললেন যে নারীর কর্মক্ষম আওয়ার আমরা এটা রাখবো। তারপরে মানে ব্যাখ্যা মানে কি, আপনি যখন যেটা বলছেন সেটা শব্দ ধরেই তো আমি যিনি শ্রোতা তিনি শুনবেন এবং তিনি বিচার করবেন। পরবর্তীতে আপনি যখন প্রশ্ন করবেন, পরবর্তীতে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করে বলে দিলেন মেটারনিটি লিভ। এবং আপনি জার্মানিতে থেকেছেন, আমিও থেকেছি, এবং আমরা জানি যে জার্মানির নারীর সাথে আপনি যদি বাংলাদেশের নারীর কথা তুলনা করেন, অথবা জার্মানির মেটারনিটি লিভে যে লং একটা টাইম মেয়েরা পায়, এটা কিন্তু তার নিজের চয়েস, সে কিন্তু চুজ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে উনার প্রথম জিনিসটা যেটা ছিল, আমি এটাকে একটা বিশাল মানে নারীকে মেইন স্ট্রিমে রাজনীতিতে না আসতে দেওয়ার এক ধরনের ফ্রেমওয়ার্ক দেখে, এক ধরনের একটা গেম প্লে করার জায়গা থেকে দেখে, এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে যখনই উনারা এই কথাটি বলেন, উনারা বলে একটা রিপার্কেশন দেখার চেষ্টা করে সোসাইটিতে, এবং তারপরে হচ্ছে উনারা পরবর্তীতে ওইটার একটা এক্সপ্লেনেশন দেন, যেটা নাকি তখনকার মানে শ্রোতার পক্ষে বা বিপক্ষে যাবে। নুসরাত, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ডক্টর নাহারিন আই খান যেটা বললেন যে গত 18 মাসে একটি বিশেষ রাজনৈতিক দল একমাত্র টার্গেট নিয়েছিল নারীকে, এবং নারীকে তারা একমাত্র না, অনেকগুলো টার্গেটের মধ্যে তেমন নারীকে নানাভাবে ডিমিন করার জন্য। আমরা কিন্তু দেখেছি যে এনসিপি থেকেও এইসবের ব্যাপারে অনেক, মানে এনসিপির জন্মের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, তারা একটা শক্ত একটা অবস্থান নিয়েছিল। জামায়াতের অবস্থান তো আসলে পরিবর্তন হয় নাই, ব্যাখ্যায় পরিবর্তন এসেছে নানা রকমভাবে, যেটি ডক্টর নাহারিন আই খান বললেন, এটার সাথে আমি কিছুটা একমত যে ওনারা ব্যাখ্যা পরিবর্তন করেন, কথা না। তো ওইটার মধ্যে আপনার কাছে কি মনে হয় যে জামায়াতে ইসলামের সাথে একটি জোট করা এনসিপির জন্য উপযুক্ত হয়েছে, বা আপনারা এটাকে আসলে কিভাবে দেখেছেন, ওই পুরো ব্যাপারটাও যদি বলেন। জি, প্রথমত আমার মনে হয় যে এই প্রশ্নটা করার বেটার পারসন ডক্টর শফিকুল সাহেব এবং নাহিদ ইসলাম সাহেব, প্লাস আমি। তবে যদি আপনি আদর্শের কথা নিয়ে আসেন, তাহলে আমি আসলে মনে করি যে হ্যাঁ, এই নারী প্রশ্নগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের ইনক্লুডিং এনসিপি অবশ্যই অ্যাড্রেস করা উচিত। এবং এই জোটটি একটি নির্বাচনকালীন জোট ছিল, এতে কিন্তু জামাতের রাজনীতি এবং এনসিপির রাজনীতি এক হয়ে যাচ্ছে না। এনসিপির রাজনীতি এনসিপি করছে, জামাতের রাজনীতি জামাত করছে। আর ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে জামাতের এই সমস্ত বক্তব্যের ব্যাপারে আমার কি মন্তব্য, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। পৃথিবীর প্রথম সারির যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে আমরাও চাই যে আমাদের বাংলাদেশ একটু ওই পর্যায়ে যাক। কিন্তু সেটাকে মাথায় না রেখে হুটহাট কোনো একটা মন্তব্য করে দিলেই সেটা যে আসলে, আমি যদি যে কোনো আদর্শিক এবং সামাজিক অবস্থানটা ছেড়েও রাখি, শুধুমাত্র অর্থনৈতিক দিকটাও যদি বিবেচনা করি, আমি মনে করি না এটা সম্ভব। বরং এটাকে আমার নির্বাচনকালীন বক্তব্য হিসেবেই আমি ধরবো। তাবাসসুম, আমি একটু জিনিসটা একটু বলি যে আমি কিন্তু জামাতে ইসলামীকে দেখি হচ্ছে এরকম, জামাতে ইসলামীরা আসলে জামাতে ইসলামী যারা সমর্থন করতেছেন তারা চান না যে মেয়েরা বাইরে কাজ করুক। কারণ এইটা একটা দুইটা বক্তব্য তো না, মানে অসংখ্য বক্তব্য এরকম আসছে যে মেয়েরা ঘরের রানী হয়ে থাকুক, মেয়েদের আসলে কাজ করার চেয়ে আমরা তাদের অন্য দায়িত্ব নিব, পড়াশোনাটা তাদেরকে এক্সক্লুসিভভাবে আলাদাভাবে করার, আপনি জানেন সেগুলি বক্তব্য। এনসিপিকে আপনি নির্বাচনকালীন জোট বলছেন, এবং আমরা জানি যে আপনি আসলে নির্বাচনকালীন জোটের পক্ষে ছিলেন না, কিন্তু আদর্শ ছাড়া তো নির্বাচনকালীন জোট হয় না। মানে একটা কারণ আমি এখন কিন্তু এনসিপিকে জামায়াতের সুরে কথা বলতেই শুনি, কোনো একটু আলাদা করতে পারি না আমি এনসিপিকে। যেদিন থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আমি এনসিপিকে জামাতের থেকে আলাদা করতে পারি। আপনি পারেন কিনা, আপনি পারেন কিনা নুসরাত, আপনি পারেন কিনা? আমি এনসিপি এবং জামাতকে আলাদা করতে? হ্যাঁ, ডিসেম্বর ফার্স্ট উইক থেকে আমি পার্ট অফ এনসিপি। আমি আমার রাজনীতির সাথে জামাতের রাজনীতি খুব ভালোভাবে আলাদা করতে পারি। এনসিপি রাজনীতিকে পারেন কিনা জামাতের রাজনীতিকে আলাদা করতে? আমি তো এনসিপি রাজনীতিটাই করি, তো হ্যাঁ, আমি আমার জায়গা থেকে এনসিপির রাজনীতি খুব ভালোভাবে আলাদা করতে পারি। কিন্তু নির্বাচনের অংশ যারা ছিলেন, যারা নির্বাচন করেছেন, এবং এই জোটের সিদ্ধান্ত যাদের, সর্বোপরি দলের সুপ্রিম লিডার যারা, আপনারা বিস্তারিত জানতে চাইলে তাদের সাথে আপনার বসা উচিত, তাদের সাথে আপনার কথা বলা উচিত। না, সেটা তো আর আমার এবং এই নির্বাচন নিয়ে আমার অবস্থান কি, সেটা তো আসলে লুকানো না। সেটা তো আমার দলের কাছে এবং আমার দলের বাইরে অন্যান্য দেশবাসী, সাধারণ দেশবাসীর কাছে সেটা খুব পরিষ্কার। ওকে, আপনি কি তাহলে ওই প্রসঙ্গের মধ্যে একটু আসবেন যে আপনি কি তাহলে এইটাতে একমত যে একটি
একটি দলের লক্ষ্য বা একটি গোষ্ঠীর লক্ষ্য ছিল আসলে মেয়েদের আক্রমণ করা বা মেয়েদেরকে দাবায় রাখা, যেটা নাহারিন আই খান বলতেছিলেন? একটি গোষ্ঠীর, হ্যাঁ আমি একমত। একটি দলের আই ডোন্ট নো, আমি মনে করি বাংলাদেশের সকল রাজনীতিবিদ সহকর্মী, আমরা মূলত কলিগ, আমি এভাবে বলতে পারি না। আপনারা যখন নারী শক্তি নামক এই দলটি করলেন, আপনাদের কি কার্যালয় এবং সেই কার্যালয়ের বা আমি যদি এটিকে বলি, এটি তো আর আলাদা রাজনৈতিক দল হচ্ছে না, মানে আলাদা আপনি মার্কাও না না দিচ্ছেন না, না। অবশ্যই না, তো এটা একটা উইংস হচ্ছে। এইটার কি কোনো একটা যেটাকে বলে হচ্ছে যে এক ধরনের ইশতেহার তো নির্বাচনের আগে থাকে, এক ধরনের পার্টি ম্যানিফেস্টো, এরকম কোনো কিছু থাকবে, বা ওইগুলির মধ্যে কি মানে আপনারা কোন বিষয়গুলিকে সামনে রাখবেন, এরকম কোনো কিছু কি ঠিক করেছেন নাকি? ইটস টু আর্লি। আমরা এগুলো নিয়ে কাজ করছি, মাত্র তো 2-3টা দিন গেল, খুব দ্রুতই আপনারা জানতে পারবেন, খুবই দ্রুত। আচ্ছা, আমি একটু আবার নাহারিন আই খানের কাছে যাই। এই প্রশ্নটা আপনাদের দুজনের জন্য অনেক কমন, যে দুজনের জন্যই কমন, কিন্তু আমি নাহারিন আই খানকে শুনতে চাই যে আপনারা প্রথমেই কিন্তু বলেছিলেন যে সাইবার বুলিং থেকে শুরু করে হ্যারাসমেন্টের কথা, বিশেষ করে যেহেতু এখন আমরা সাইবার জগতেই বেশি বাস করতেছি বড় জগতের থেকে, এবং আমরা যারা সমাজের একটু প্রিভিলেজড অংশ, মানে সমাজের নিপীড়িত অংশ থেকে বাইরে, তারা আসলে শারীরিকভাবে নিগৃহীত হওয়াটার চেয়েও এখন অনেক বেশি মানসিকভাবে নিগৃহীত হচ্ছে। যারা সমাজের পিছিয়ে পড়া অংশ, তারা অনেক বেশি শারীরিকভাবেও নিগৃহীত হচ্ছেন।